সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যারিস্টো আই হসপিটাল। প্রতিবারের মতোই আমরা আজকেও কথা বলবো চোখ নিয়ে, এবং চোখের নানান রকম সমস্যা রয়েছে। চোখ আমাদের দেখবার অঙ্গ, চোখ আমাদের অনুভূতির জানালা। চোখ অসুস্থও হতে পারে, যেমন চোখ শুষ্ক হতে পারে। আজকে এই শুষ্ক চোখ নিয়ে কথা বলবো, ড্রাই আই বা শুষ্ক চোখ। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ মুস্তাবা, কর্নিয়া বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট, অ্যারিস্টো আই হসপিটাল। ডক্টর মুস্তাবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। প্রথমেই আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে ড্রাই আই বা শুষ্ক চোখ বলতে আমরা কি বুঝি? শুষ্ক চোখ বলতে সাধারণভাবে যেটা বোঝা যায় যে চোখে পানি কম জি, এবং একটু ড্রাইনেস থাকে। হ্যাঁ, তবে এটা পরিধি অনেক বড়, এর সাথে অনেক কিছু জড়িত আছে। শারীরবৃত্তীয় কথা যদি আমরা চিন্তা করি, সাধারণভাবে আমরা শুষ্ক চোখকে বলতে পারি যে পানি কম। হ্যাঁ। চোখের মধ্যে যে ন্যাচারাল যে টিয়ার থাকে, এই টিয়ারটা কম। এটা অনেকগুলো কারণেই হতে পারে। আচ্ছা, আমরা যদি একটু কারণগুলো জানতে চাই যে কি কি কারণ এটা হতে পারে। আমাদের চোখের যে পানির স্তর, এর জি। 3টি ভাগ আছে। একটা হলো লিপিড লেয়ার বাইরেরটা, তার মাঝখানে হলো অ্যাকোয়াস লেয়ার এবং ভিতরে হলো মিউসিন লেয়ার। এই 3টা লেয়ারের যে কোনো লেয়ারের যদি কিছু ঘাটতি থাকে, তাহলে রেজাল্ট হিসাবে ড্রাই আই হতে পারে। আচ্ছা, তার মানে চোখের যে লেয়ারগুলি আছে সেখানে কোথাও কোনো ঘাটতি থাকলে পরে সেটাকে ড্রাই, সেগুলোর আবার বিভিন্ন কারণ আছে। বিভিন্ন কারণ আছে। আমরা কি একটু জানতে পারি এই কারণগুলো সম্পর্কে? কারণগুলোর মধ্যে হতে পারে যেমন যে লিপিড লেয়ার, এটার কারণ হতে পারে যে কারো যদি মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন থাকে, সেটার কারণে হতে পারে। আবার অ্যাকোয়াস লেয়ার ডিফিসিয়েন্সি হতে পারে যদি কারো কিছু অটোইমিউন ডিজিজ থাকে, যেমন রিমাটেড আর্থ্রাইটিস, সেটার কারণেও হতে পারে। এটার সাথে রিলেটেড যে চোখের প্রদাহ হয়ে চোখের মধ্যে তখন অ্যাকোয়াস যে গ্ল্যান্ডগুলো, এগুলো অ্যাট্রফি হয়ে যায়, তখন তার অ্যাকোয়াস লেয়ার ডেফিসিয়েন্সি হয়। আবার মিউসিন লেয়ারও প্রদাহের কারণে হতে পারে। আচ্ছা, বিষয়টা কি এরকম যে চোখের পানি তৈরি করতে সক্ষম না হলেই ড্রাই আই হয়, নাকি পানি তৈরি হচ্ছে কিন্তু অন্য কোনো কারণে? না, বিষয়টা ঠিক এত সরলীকরণ করা যাবে না। রাইট। পানি তৈরি না হলে যেমন ড্রাই আই হয়, আবার পানি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত শুকিয়ে যাচ্ছে, তাহলেও ড্রাই আই, তাহলে ড্রাই হতে পারে। মোট কথা হচ্ছে যে চোখ শুকিয়ে যাবে। সেটা যদি ঠিকভাবে তৈরি করতে নাও পারে, আবার এরকম হতে পারে যে তৈরি হচ্ছে কিন্তু সেটা ঠিকভাবে থাকছে না। আচ্ছা, ড্রাই আই এর যে রোগীরা আছেন তারা সাধারণত কি ধরনের উপসর্গ অনুভব করেন? এরা একটা তো কমন কথাই বলেন যে চোখে শুকনো, খুব বেশি যদি ড্রাই আই হয়, রোগী অবভিয়াসলি বলতে পারে যে আমার চোখ শুকিয়ে যাচ্ছে। জি। আর এছাড়া চোখে জ্বালা পোড়া হয়, চোখে যন্ত্রণা হতে পারে, আর চোখে অনেক সময় ফটোফোবিয়া হয়, মানে যেটা অতি আলোক সংবেদনশীলতা হয়। যে সাধারণত একটা লোক সাধারণ যে ঘরোয়া লাইট, এটাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ড্রাই আইয়ের লোকদের অনেক সময় এই বিষয়ে অসুবিধা হয়। স্যার, এই যে ড্রাই আই, এটা মানে কাদের বেশি হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন? এটা সাধারণত 50 যে পুরুষ মানুষ, অথবা পোস্ট মেনোপজাল যে মহিলারা, এরা, অথবা যারা কম্পিউটার বেশি ব্যবহার করে, এদের হতে পারে। কিছু অটোইমিউন ডিজিজ থাকলে সেইটারও, আমি একটু আগে যেটা বলছিলাম, যে একটা লক্ষণ হিসেবে ড্রাই আই হতে পারে। আপনি এই যে কম্পিউটার ব্যবহারের কথা বললেন ড্রাই আইয়ের কারণ হিসেবে, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে আজকাল একটি টার্ম বা শব্দ শোনা যাচ্ছে খুব, এটি আসলে কি, কেন হয়? কম্পিউটার ভিশন সিনড্রোম বা এটা আসলে শুধু কম্পিউটার না, ট্যাব বা মোবাইল, যারাই স্ক্রিন ব্যবহার করে দীর্ঘ সময়, এলইডি, রাইট, এদের ড্রাই আই হয়। এর ফলে যেটা হয় যে ড্রাই আইয়ের যে সিমটমগুলো, এগুলো হয়, তার সাথে আরও কিছু যোগ হয়, যেমন ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, পশ্চারাল ডিফেক্টের কারণে যে প্রবলেমগুলো, এগুলো যুক্ত হয়। পশ্চারাল ডিফেক্ট শব্দটাকে যদি একটু সহজ করে বলতেন আমাদেরকে। পশ্চারাল ডিফেক্ট মানে হলো যেমন আমরা যখন বসে থাকি, তখন যে বৈজ্ঞানিকভাবে যে বসে থাকা, যেটা সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড, সেটা হলো মেরুদণ্ড সোজা করে এভাবে বসে থাকা। কিন্তু এভাবে আমরা বেশিরভাগ সময়ই বসি না, আমরা একটু গা এলিয়ে দিয়ে এভাবে বসলাম। ফলে হয় কি, আমার মেরুদণ্ডে প্রেশার পড়ছে এবং আমার যে বডির যে ন্যাচারাল কার্ভেচার, এটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং এই থেকে স্ট্রেইন হচ্ছে। এটাও কম্পিউটার ভিশন সিনড্রোমেরই একটা এক্সটেন্ডেড পার্ট বলা যেতে পারে। আচ্ছা, তো এখন আমাদেরকে তো কম্পিউটার ব্যবহার করতেই হয়। আধুনিক সমাজ, আধুনিক জীবন কম্পিউটার ছাড়া অচল। আর মোবাইল ফোনই এখন আমাদের
তথ্য বলেন, বিনোদন বলেন, এমনকি আমাদের পেশাগত কাজও আমরা কিন্তু এখন মোবাইল বা ট্যাবের মাধ্যমে করছি। তো এটাকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এখন সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? কিভাবে ভালো থাকবো? সেক্ষেত্রে আমরা কিছু মেজার নিতে বলি। জি। যেমন একটা হলো যে 20-20-20 রুল, ওকে। অর্থাৎ যে যখন আমরা স্ক্রিন ব্যবহার করব তখন প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে তাকানো এবং চোখের পলক ফেলা। হ্যাঁ, আমরা এই মূল প্যাথোলজিটাকে অ্যাটাক করতে হবে। প্যাথোলজিটা কি? যে আমরা যখন কম্পিউটার বা যে কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন অ্যাটেনশনের কারণে আমাদের চোখের যে ব্লিঙ্ক রেট এটা কমে যায়। নর্মালি এটা 15 থেকে 20 হতে পারে, কিন্তু যখন আমরা খুব মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি সেটা হয়ে যেতে পারে 5-7 এরকম কমে যেতে পারে। তো কমে গেলে হয় কি, চোখটা যখন খোলা থাকে তখন কিন্তু ইভাপোরেশন হচ্ছে, আমাদের চোখের পানিটা উবে যাচ্ছে। ফলে নর্মালি আমার চোখের পানি উবে যাওয়ার পরেও আমাদের যে ব্লিঙ্কিংয়ের কারণে সেটা আবার রিসারফেস হওয়ার কথা, চোখের পানিটা আবার জায়গা মতো যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। ফলে শুষ্কতা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ইভাপোরেটিভ ড্রাই আই। তো এইটাকে অ্যাটাক করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হলো যে এই 20-20-20 রুল, যে 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে তাকানো এবং চোখের পলক ফেলা। এই 20 সংখ্যাটা কিন্তু আপনার যদি ভাবেন যে না এত তো মনে থাকবে না, আসলে ব্যাপারটা এত জটিল না। 20 সংখ্যাটা মনে রাখার জন্য, অর্থাৎ কিছুক্ষণ পর পর আপনি একটু দূরে তাকাবেন, একটু জানলা দিয়ে তাকালেন, দরকার যদি মনে করেন যে একটু পশ্চারাল ব্যথা হচ্ছে আপনি একটু উঠে হেঁটে আসলেন, চোখে মুখে একটু পানি দিলেন, বসলেন। আর টিভি স্ক্রিনটাকে বা মনিটরটাকে একটুখানি আই লেভেল থেকে একটু নিচে রাখতে হবে, তাহলে পরে চোখের যে খোলা অংশটা একটু কম থাকবে, ফলে ইভাপোরেশন কম হবে। এগুলো প্রত্যেকটারই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। স্যার, এখন তো মানে বাচ্চারাও কিন্তু আজকাল স্ক্রিন ব্যবহার করছে এবং মানে দেখা যায় যে বাচ্চা অনেকে আছে খায় না, মা তার হাতে একটা ট্যাব ধরিয়ে দিল, সেই ট্যাবের মধ্যে কার্টুন অথবা তার কোনো প্রিয় গান বাজছে, সে খাওয়া দাওয়া করছে। তো এই বাচ্চাদের যে মানে নতুন প্রজন্মে যে শিশুরা আছে তারা যে স্ক্রিন ব্যবহার করছে, তাদেরও কি এই সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা কেমন বাড়ছে? হ্যাঁ, বড়দের মতো বাচ্চাদেরও আজকাল এটা হচ্ছে। জি। কারণ তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ইনভলভ, হুইচ ইজ কোয়াইট আনন্যাচারাল। তারপরে তারা অনলাইন ক্লাস করছে, হোমওয়ার্ক করছে, এগুলো কারণে তাদের স্ক্রিন ব্যবহার অনেক বেশি। এর উপরে আবার তারা নানান কার্টুন দেখছে, মুভি দেখছে। শিশুরা তো অনেকে যেটা বললাম যে অনেকে আছে যে মানে খায় না, তার হাতে একটা ইউটিউবে গান ছাড়িয়ে। এই প্রসঙ্গে যদিও আজকের আলোচ্য বিষয় না, আমি একটা জিনিস মেনশন করতে চাই। ছোট বাচ্চাদেরকে যারা এরকম ট্যাব দিয়ে খাওয়ায় বা ভুলিয়ে রাখে, এটা কিন্তু একটা মারাত্মক সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে তাদের, এবং তারা কিন্তু হিউম্যান ইন্টারাকশনের বাইরে চলে যাচ্ছে। এবং এর ফলে ধারণা করা হয় যে আমাদের দেশে যে এখন অটিজম অনেক বেড়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। এটা কিন্তু আজকাল বিশেষজ্ঞরা পয়েন্ট আউট করছেন। আচ্ছা, তার মানে হিউম্যান ইন্টারাকশনটা কমে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সে তখন মানে তার অনুভূতি প্রকাশ হচ্ছে অথবা সে মানে বিনোদন পাচ্ছে বা কানেক্ট করছে মূলত আসলে ডিভাইসের সাথে। জি স্যার, আচ্ছা, এখন আমরা এর থেকে পরিত্রাণের জন্য বড়দের মতোই ওই যে একটা হলো যে তাদের স্ক্রিন টাইম কমাতে হবে, তাদের যেটা এসেনশিয়াল তার বাইরে তাকে খেলতে পাঠাতে হবে, তাকে খেলার জায়গার ব্যবস্থা করে দিতে হবে। এটা তো আমি তাত্ত্বিক কথা বললাম, কিন্তু আসলে কি আমাদের শহুরে অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, খুব বেশি কি খেলার জায়গা আছে বা মাঠ আছে? নাই, তখন এই সমস্যাগুলো হতে থাকে। তো এখন এর সমাধান কি স্যার? আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? শিশুদের ক্ষেত্রে এটা সমাধান হলো যে আমরা স্ট্রিক্ট প্যারেন্টিং, আমরা ওই প্যারেন্টিংটা যেন আমার ট্যাব যেন প্যারেন্টিংয়ের বিকল্প না হয়। হ্যাঁ, এটা অনেক বড় পরিসরের কথা। আমি সময় দিতে পারছি না, আমি ট্যাব দিয়ে তাকে ভুলিয়ে রাখছি। অর্থাৎ প্যারেন্টিং এর কাজটা যেন ডিভাইস দিয়ে না হয়। আচ্ছা, মানে বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ আসলে একটি প্রসঙ্গ আমরা তখন যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, কারণ সারা পৃথিবীতে এখন এটি একটি গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং তারা সারা পৃথিবীতে এটাকে একটা বড় সমস্যা হিসেবে অ্যাড্রেস করা হচ্ছে। আধুনিক গবেষণার আলোকে বর্তমানে ড্রাই আই ডিজিজকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় বা শ্রেণীবদ্ধ করা হয়? এটাকে আমরা এখন ইভাপোরেটিভ এবং হাইপোসেক্রেটিভ দুইভাবে ভাগ করতে পারি। ইভাপোরেটিভ মানে হলো যেটা শুষ্ক হয়ে যাচ্ছে চোখটা, অর্থাৎ পানি তৈরি হচ্ছে কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে। যেমন চোখ যদি অনেকক্ষণ খোলা থাকে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, এই যে আমরা স্ক্রিন ব্যবহারের ফলে ইভাপোরেটিভ ড্রাই আই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর ওদিকে হাইপোসেক্রেটিভ হতে পারে, যেমন
জগরেন সিনড্রোম বা কিছু কিছু অন্যান্য কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার আছে, যেই কারণে দেখা যাচ্ছে যে চোখের পানি তৈরি হচ্ছে না, অথবা কোনো কারণে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়েছে, টিউমার হয়েছে, বা ওটাকে হয়তো অপারেশন করে ফেলে দিতে হয়েছে, অথবা রেডিয়েশনের মাধ্যমে হয়তো কোনো ক্যান্সার হয়েছিল, রেডিয়েশন করে চিকিৎসা দেওয়া হয়েছে চোখের আশেপাশে, তখন চোখের যে গ্ল্যান্ডগুলো অ্যাট্রফি হয়ে গেলে হাইপোসেক্রেটিভ ড্রাই আই হতে পারে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এখন বর্তমান সময় কি পরিমাণ মানুষ, এটা কি আপনাদের কাছে কোনো ডাটা আছে কিনা বা ইয়ে আছে কিনা, কি পরিমাণ মানুষ ড্রাই আইয়ে ভুগছে বা আনুমানিক কোনো হিসাব আছে কিনা? আমাদের কাছে ঠিক ওই অর্থে ডাটা নেই, জি। তবে এটা খুবই কমন একটা সমস্যা। আমি যখন ক্লিনিকে বসি তখন অলমোস্ট এভরি আদার পেশেন্ট কিছু না কিছু ড্রাই আইয়ের সিমটম বলে, সেটা মাইল্ড থেকে সিভিয়ার হতে পারে। তো আপনি তো অ্যারিস্টো আই হসপিটালের কনসালটেন্ট হিসেবে কাজ করেন, আপনার প্রতিষ্ঠানে আপনি যেখানে কাজ করতেন সেখানে ড্রাই আইয়ের জন্য কি আলাদা কোনো ডিপার্টমেন্ট বা আলাদা বিশেষায়িত কোনো সেবা আছে কিনা? বিশেষায়িত ডিপার্টমেন্ট নেই, তবে কিছু যন্ত্রপাতি আছে জি। যেগুলোর মাধ্যমে আমরা ড্রাই আইকে নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমরা ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসবো অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শুষ্ক চোখ নিয়ে। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ আমাদের অনুভূতির কথা বলে, আমাদের মনের কথা বলে। চোখ আমাদেরকে দেখতে সাহায্য করে, কিন্তু চোখও অসুস্থ হতে পারে। কাব্য কবিতায় চোখ নিয়ে যতই আমরা আবেগী কথা বলি না কেন, যদি সঠিকভাবে চোখের যত্ন আমরা নিতে না পারি, তাহলে আমাদের এই চোখ, এই সুন্দর অঙ্গ, এই মূল্যবান অঙ্গটি আমাদের হারিয়ে যেতে পারে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে, অসুখ হতে পারে। অসুখের জন্য সমাধান আছে, সমাধানের জন্য আছেন ডাক্তার। বিশেষজ্ঞ অতিথি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ মুস্তাবা। তিনি কর্নিয়া স্পেশালিস্ট কনসালটেন্ট অ্যারিস্টো আই হসপিটাল। কথা বলছিলাম শুষ্ক চোখ নিয়ে। চোখের জল, আমরা মনে করি যে আমাদের বেদনা বা দুঃখ পেলেই আমাদের চোখে জল আসে। চোখের জল মানেই হচ্ছে একটা বেদনার ব্যাপার, কিন্তু চোখে জল না থাকলেও কিন্তু সেটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেটি আমাদের চোখের জলের কারণ হতে পারে। যেটা এই বিষয়ে আপনি খুব চমৎকার কিছু কথাও বলেছেন। আমরা কি কি কারণে হতে পারে এই সমস্যাগুলো, সেগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন। আমরা একটু জানতে চাই এমজিডি বা মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন, এই বিষয়টি নিয়ে, যেটা নিয়ে একটু আপনি ইঙ্গিত করেছেন, একটু যদি বিস্তারিত বলতেন। মেবোমিয়ান গ্ল্যান্ড হলো আমাদের যে চোখের পাতা, চোখের পাতার মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, প্রায় 50টার মতন তৈল উৎপাদনকারী গ্রন্থি। এগুলো থেকে সবসময় যে একটা অয়েলি লেয়ার তৈরি হয়। এই যে প্রথমে যেটা বলছিলাম যে একটা আমাদের যে টিয়ার ফিল্ম, এটা 3টা লেয়ার আছে। সামনের লেয়ারটা হলো অয়েলি লেয়ার, রাইট, যেটা মেবোমিয়ান লেয়ার। এই লেয়ারটা তো যে অয়েলটা, এটা আসছে এই মেবোমিয়ান গ্ল্যান্ডের সিক্রেশন থেকে। এবং এটা করে কি, তেল যদি একটা পানির উপরে আমরা রাখি, তাহলে কি হয়, পানিটাকে ইভাপোরেট হতে বাধা দেয়। একই জিনিস এখানেও, চোখের যে অ্যাকোয়াস লেয়ার, এটাকে ইভাপোরেট হতে বাধা দিচ্ছে এই তৈল গ্রন্থির যে লেয়ার, মেবোমিয়ান গ্ল্যান্ড লেয়ার। এখন যখনই আমার এই মেবোমিয়ান গ্ল্যান্ডের ডিসফাংশন হবে, সেটা প্রদাহের কারণে হতে পারে বা ওল্ড এজেও হতে পারে, এই গ্ল্যান্ডগুলো অ্যাট্রফি হয়ে যায়, তখন এই অ্যাকোয়াস লেয়ারটা ইভাপোরেট হতে থাকে। ইভাপোরেট বেশি যখন হবে, তখন আমাদের এই ড্রাই আই হবে। এই যে ড্রাই আই, এই রোগটিতে ইনফ্লামেশনের ভূমিকা কতটুকু আছে? ইনফ্লামেশনের ভূমিকাও আছে। জি। ইদানিং ঠিক না, বেশ কিছু বছর ধরেই এটা গবেষণা করে দেখা গেছে যে প্রদাহর সাথে এই ড্রাই আইয়ের সম্পর্ক আছে। অর্থাৎ চোখের যে কোনো প্রদাহ যদি হয়, তাহলে এখানে ড্রাই আই হতে পারে। এবং এখানে যে ম্যাট্রিক্স মেটাল প্রোটিনেজ, এগুলোর একটা ডিসফাংশন হয়ে এখানে সাইটোকাইনস তৈরি হয়। এই সাইটোকাইন কিন্তু প্রদাহ তৈরি করে। কি করে, এটা কর্নিয়াল যে এপিথেলিয়াল লেয়ারকে ওরা ডিসফাংশন করে, তারপরে গ্ল্যান্ডের সিক্রেশন বাধাগ্রস্ত করে, এবং এটা একটা যে টিয়ার ফিল্ম, এটার হাইপার অসমোলারিটি করে। এবং এটা একটা ভিসিয়াস সাইকেল। হাইপার অসমোলারিটি হলে আবার সাইটোকাইন তৈরি হয় এবং এই সাইকেলটা চলতে থাকে। স্যার, একজন কর্নিয়া বিশেষজ্ঞ, এবং সেই কারণে যখন আমরা ড্রাই আইয়ের চিকিৎসা করি, যদি মাইল্ড ড্রাই আই হয়, তাহলে আমরা হয়তো টিয়ার ড্রপ দিয়ে ছেড়ে দিই। কিন্তু যখন একটা মডারেট টু সিভিয়ার ড্রাই আই হবে, তখন আমরা এর সাথে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রপস বা প্রদাহনাশক ড্রপসও ব্যবহার করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একজন কর্নিয়া বিশেষজ্ঞ হিসেবে আপনি এই যে ড্রাই আই, এই সমস্যাটি কিভাবে নির্ণয় করে থাকেন? এটা প্রথমে আমরা দেখি রোগীর সিমটমস,
রোগী যে কথাগুলো বলে, যে ড্রাই আইয়ের সিমটমগুলো আমরা প্রথমে আলোচনা করেছি, রাইট। যে চোখ শুষ্ক, চোখে জ্বালা পোড়া করা, চোখে আলোক সংবেদনশীলতা, এই জিনিসগুলো দেখি। তখন আমরা চোখ পরীক্ষা করে দেখি যে তার যে টিয়ার মিনিসকাস হাইটটা কমে গেছে, অর্থাৎ চোখের যে নর্মাল পানির লেয়ারের যে হাইট এটা কমে যায়। তারপরে আমরা কিছু পরীক্ষা আছে, সিম্পল পরীক্ষা, যেটা আমরা বেড সাইডেই করতে পারি বা ক্লিনিকেই করা সম্ভব, যেমন টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, তারপরে শার্মার টেস্ট, এই টেস্টগুলো আমরা করি। আর একটু জটিল পরীক্ষা আছে, মিবোমিয়ান গ্ল্যান্ডের ফাংশন দেখার জন্য মিবোমিওগ্রাফি বলি, এটা করা যায়। এটার জন্য বিশেষায়িত যন্ত্র প্রয়োজন হয়, এটা আছে আমাদের। এগুলো করে আমরা ড্রাই আইকে নির্ণয় করি এবং ড্রাই আই কী মাত্রায় আছে সেটাও আন্দাজ করার চেষ্টা করি। তারপরে সেই বুঝে আমরা চিকিৎসা প্ল্যান করি। অনেক ধন্যবাদ আপনাকে। কিছু রোগী খুব বেশি উপসর্গের কথা বলেন, কিন্তু দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় পাওয়া যায় না কিছু। এগুলো আসলে কেন হয় বা কী ধরনের সমস্যা আসলে থাকতে পারে? এটা আসলে যে তারা বানিয়ে বলছে বা কিছু, তা অনেক সময় না। যেটা হয় যে ড্রাই আইয়ের সাইন সিমটম ডিসকর্ডেন্স বলে একটা কথা আছে, যে রোগী হয়তো অনেক রকমের কমপ্লেন করছে কিন্তু সেরকম সেরকম ড্রাই আই পাওয়া যাচ্ছে না। এখানে অন্যান্য মেকানিজম, যেমন নিউরোসেন্সরি অ্যাবনর্মালিটি বা নিউরোপ্যাথিক যে পেইন, এগুলো যুক্ত থাকে। আচ্ছা, তার মানে নিউরো অপথলমোলজির সাথে এটার একটা সম্পর্ক আছে বা? ঠিক সেই অর্থে না, তবে এটা নার্ভ রিলেটেড। ওকে। রিফ্র্যাক্টিভ সার্জারি যেমন ল্যাসিকের পর অনেক সময় ড্রাই আই হতে পারে, এটা কেন হয়? এটা হতে পারে বলার চেয়ে বলা উচিত যে হবেই। আচ্ছা, কারো কম হবে, কারো বেশি হবে। আচ্ছা। এটা হওয়ার কতগুলো কারণ আছে। যেমন এখানে ল্যাসিক করলে তো একটা ল্যাসিক ফ্ল্যাপ তৈরি করা হয়, এবং অন্যান্য যে রিফ্র্যাক্টিভ সার্জারি, এর ফলে কর্নিয়ার যে নার্ভ আছে, যে নার্ভগুলো সেন্সেশন ক্যারি করে, এই নার্ভগুলো কাটা পড়ে। এগুলো আবার গ্রো করে, কিন্তু সময় লাগে। ফলে এই ড্রাই আইয়ের যে সিমটমগুলো, এটা বেশ কয়েক মাস স্থায়ী হতে পারে। এর জন্য আমরা ল্যাসিকের পরে আর্টিফিশিয়াল টিয়ার বেশি বেশি করে দিয়ে থাকি। এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ আছে, এই সবগুলো মিলে ড্রাই আই হয় ল্যাসিকের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক সময় ওভার দ্য কাউন্টার বাজার থেকে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করি আর কি, কিনে নিয়ে আমরা নিজেরা দিই, কারণ মনে করি যে চোখে একটু স্ট্রেইন হচ্ছে, অনেকক্ষণ মানে স্ক্রিন ইউজ করার কারণে হতে পারে। তো এই প্র্যাকটিসটা কতটুকু হেলদি বা এটা কি করা ঠিক কিনা? আমি যদি বলি, হঠাৎ কেউ যদি টিয়ার ড্রপ 2-4 বার ইউজ করলো, এটাতে আমি কোনো দোষের কোনো কারণ দেখি না। কিন্তু কেউ যদি দীর্ঘদিন টিয়ার ড্রপ ব্যবহার করে, তাহলে তাকে অবশ্যই চোখের ডাক্তার দেখিয়ে আদৌ তার ড্রাই আই আছে কিনা এটা দেখে নেওয়া উচিত। কারণ যে কোনো ড্রপ যদি আমি দীর্ঘদিন ব্যবহার করি, অনেকগুলো ড্রপেই কিন্তু প্রিজারভেটিভ বলে একটা বিষয় আছে, জিনিস আছে, যেটা ড্রপটার স্থায়িত্ব বৃদ্ধি করে। একটা ড্রপ খোলার পরে স্টেরাইল, আই ড্রপগুলো তো স্টেরাইল থাকে, ওগুলোকে খোলার পরে যেন মানে অনেকদিন পর্যন্ত থাকে, তার জন্য আমরা প্রিজারভেটিভ ব্যবহার করি। এই প্রিজারভেটিভগুলো কিন্তু চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। কাজেই ড্রাই আই চোখের পানি বলে আমি ইচ্ছা মতন দিলাম, এটাও ঠিক নয়। আচ্ছা, আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে অনেকে মনে করে থাকতে পারে যে এটা তো চোখের পানি, আমি চোখে একটু দিলাম, চোখটা একটু ভেজা থাকলো, ভালো থাকলো। সেটা বুঝতে হবে যে কোন ড্রপটা দীর্ঘদিন দেওয়া যায়, সেটা সাধারণত ডাক্তারের কাছে এসেই বুঝতে হবে। তার মানে এই ধরনের কিছু ব্যবহার করতে হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করাটা উত্তম। বর্তমানে ড্রাই আই চিকিৎসার জন্য আধুনিক পদ্ধতিগুলো কি কি আছে? আধুনিক পদ্ধতির আগে আমি আমাদের যে কমন পদ্ধতি সেগুলো বলি। কমন পদ্ধতির মধ্যে আছে যে আমরা টিয়ার সাবস্টিটিউট ব্যবহার করি, সেটা প্রিজারভেটিভ যুক্ত, অথবা আজকাল প্রিজারভেটিভ ফ্রি আই ড্রপ পাওয়া যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়। অনেক রকম প্রিজারভেটিভ ফ্রি ড্রপস বাজারে আছে। এছাড়া আমরা যে চোখের হট কম্প্রেশন, তারপরে কিছু অনেক সময় আমরা ডক্সিসাইক্লিন ব্যবহার করি। এগুলো কমন ব্যবহার টিয়ার ডেফিসিয়েন্সি, মানে যখন ড্রাই আই হচ্ছে। এছাড়া কিছু আধুনিক চিকিৎসা আছে, যেমন ইন্টেন্সিভ পালস লাইট থেরাপি, তারপরে লিপিফ্লো বলে একটা ব্র্যান্ড নেমই বললাম, যেখানে মিবোমিয়ান গ্ল্যান্ডের যে এগুলোকে ফ্লো করানোর জন্য একটা হিট দিয়ে একটা ব্যবস্থা করা হয়। এগুলো কিছু আধুনিক পদ্ধতি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আধুনিক জীবন পদ্ধতি, খাদ্যাভ্যাস সব কিছুই আসলে আমাদের শরীরের উপরে নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ এই সময় আমাদের
খাদ্যাভ্যাস বদলে গেছে, আমরা অনেক বেশি ক্যালোরি ইনটেক করছি, অবেসিটি বাড়ছে এবং আমাদের জীবন পদ্ধতিও পরিবর্তিত হয়েছে, খেলাধুলার সুযোগ কমে গেছে এবং আমাদের সন্তানেরা বিকল্প বিনোদন মাধ্যমে ঝুঁকে পড়ছে, যার ফলে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, কম্পিউটারের ব্যবহার বেড়ে যাচ্ছে, পেশাগত কারণে হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে আপনার কি পরামর্শ যে কিভাবে জীবনযাপন করলে আমাদের চোখ ভালো থাকবে এবং আমরা ড্রাই আই থেকেও ভালো থাকতে পারবো? প্রথমে বলে রাখি যে সব ড্রাই আই কিন্তু আমি লাইফস্টাইল মডিফিকেশন করে বা খেলাধুলা করে বা এগুলো করে করতে পারবো না। কিছু সিরিয়াস ড্রাই আই আছে যেগুলোর জন্য আমার চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু ড্রাই আই আছে যেগুলো অ্যাভয়েডেবল, জি, অর্থাৎ আমাদের যদি প্রিভেনশন করা যায়। হ্যাঁ, প্রিভেনশন করা যায় যদি আমি স্ক্রিন টাইমটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। এবং আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, যেমন এসির ব্যবহার। হ্যাঁ, আমরা যে এসি ব্যবহার করি, এখন তো এয়ার বাড়ছে। কন্ডিশন, Yes. এই এয়ার কন্ডিশন কিন্তু চোখকে শুষ্ক করে ফেলে। আচ্ছা, আচ্ছা, কাজে দীর্ঘক্ষণ যারা এয়ার কন্ডিশনে থাকেন তাদের যদি সুযোগ থাকে তাহলে এয়ার কন্ডিশন মাঝে মাঝে অফ রাখবেন এবং যখন এয়ার কন্ডিশন ব্যবহার করবেন তখন যদি দেখা যাচ্ছে যে চোখটা ড্রাই লাগছে তখন কিছু আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে পারেন। আমরা শেষ করব অনুষ্ঠান, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দর্শকের জন্য আপনার মূল বার্তা কি? আমার মূল বার্তা হবে যে ড্রাই আইকে আমরা সাধারণ শুধু চোখে পানি কম, সুতরাং একটু ড্রপ দিলেই হবে, এটা সবসময় এত সরলীকরণভাবে দেখা যাবে না। হ্যাঁ, যদি ড্রাই আইয়ের যে সিমটমগুলো বললাম, চোখে জ্বালাপোড়া করা, চোখে একটু আলোক সংবেদনশীলতা, এগুলো যদি দীর্ঘদিন পারসিস্ট করে তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। আরটিভির দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও এবং আরটিভির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। চোখ আমাদের মূল্যবান অঙ্গ, চোখ যেন দীর্ঘদিন সুস্থ থাকে এবং কার্যক্ষম থাকে। আমাদের চোখ যেন আমাদের দেখার কাজটি সুস্থভাবে দীর্ঘদিন করতে পারে, সেজন্য আমাদের চোখের যত্ন নেওয়া খুব জরুরি। চোখের প্রয়োজন হলে যে কোনো সমস্যায় আপনারা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।